পদ্মপুকুর রোডে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা। ভিকি মল্লিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মৃতের পকেটে মিলেছে বাংলায় লেখা সুইসাইড নোট, এমনটাই খবর পুলিশ সূত্রে। যদিও মৃতের পরিবারের তরফ থেকে চাঞ্চল্যকর অভিযোগ করা হচ্ছে। কি অভিযোগ, কি দাবি মৃতের পরিবারের, আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, মৃতের পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, কি অভিযোগ তাদের? দেখো, মৃতের পরিবারের তরফে এখনো পর্যন্ত এই যে মৃত্যু যেটা ঘটেছে, অস্বাভাবিক মৃত্যু, সেটাকে তারা খুন বলেই মনে করছেন এবং চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে তোলা হয়েছে। তারা বলেছেন যে যখন দশমীর দিনকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার পকেট চেক করা হয়েছিল যে সেই পকেটে কিছু রয়েছে কিনা, কিন্তু সেই সময় তার পকেটে কোনো কিছুই ছিল না। অথচ গতকালকে পুলিশের তরফে পরিবারের কাছে দাবি করা হয় যে তার পকেটে একটি সুইসাইড নোট মিলেছে, একটি ডায়েরির পাতা ছেঁড়া অংশ, যেখানে বাংলায় 3 থেকে 4 লাইন রয়েছে। ঠিক পরিবারের বক্তব্য, এখানে যে বাংলা লিখতেই পারতেন না যে মৃত যে যুবক ভিকি মল্লিক, ফলত সেই যে চিঠি যেটা পাওয়া গেছে, সেই চিঠি অন্য কারোর লেখা, এমনটা কিন্তু পরিবার এমনটাই বিস্ফোরক তারা দাবি করছেন। এবং পুলিশের তরফে যেটা তারা বলছে বা পুলিশ সূত্রে যেটা জানা যায় যে সমস্ত অভিযোগকে তারা খতিয়ে দেখছেন। দশমীর দিনকে 44D পদ্মপুকুর রোডের একটি বাড়ি থেকে অচেতন অবস্থাতে উদ্ধার করা হয়েছিল ভিকি মল্লিকের দেহ, এবং এরপরই পরিবারের তরফে পুলিশের কাছে একটি খুনের অভিযোগ লিখিতভাবে দায়ের করা হয়েছিল। এবং সেখানে কিন্তু মূলত ভিকি মল্লিকের স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক এবং তার পুরুষ সঙ্গী সুমন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। এবং ঘটনার পর থেকে স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পুরুষ সঙ্গীর কোন রকম কিন্তু পাত্তা নেই। এবং এই জায়গা থেকে পুলিশ প্রায় 24 ঘন্টা বাদে মৃতের পরিবারের তরফে যে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে মামলা রুজু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকালকে ময়নাতদন্ত হয়েছে এবং সেই ময়নাতদন্তে গলায় ফাঁসের একটা দাগ মিলেছে, অর্থাৎ অ্যান্টি মর্টেম হ্যাঙ্গিং এর একটা দাগ মিলেছে। ফলত সেই দাগ বা সেই লিগেচার মার্ক কিভাবে এলো সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি পরিবারের তরফে যে দাবি করা হচ্ছে যে সুইসাইড নোট তাদের ছেলের লেখা নয়, কিংবা ভিকির এটা হাতের লেখা নয়, সে বাংলা লিখতেই পারতো না, ফলত সেই হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে সেই চিঠির লেখাকেও কিন্তু পরীক্ষা করা হবে বা সেটাকেও টেস্ট করা হবে। ফলত সার্বিকভাবে 48 ঘন্টা পেরিয়ে গেল, গোটা বিষয়টিতে পরিবারের কিন্তু তারা খুনের যে দাবি তাতেই তারা অনড় রয়েছে। অন্যদিকে খুনের যে কারণ বা কজ অফ ডেথ এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়, যদি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হ্যাঙ্গিং মানে একেবারে গলায় একটা ফাঁস রয়েছে, ফাঁসের দাগ রয়েছে, সেই ফাঁসের জেরেই তার মৃত্যু হয়েছে। ফলত কি কারণে মৃত্যু হলো, কারা নেপথ্যে দায়ী, কি মোটিভ রয়েছে, পুরো বিষয়টি নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশায় রয়েছে বালিগঞ্জ থানা। ধন্যবাদ সুকান্ত। শুট করার সময় আমরা যখন যেদিন অ্যাডমিট করেছি, পকেট চেক করেছি, কিছু পাওয়া যায়নি। মানে পোস্টমর্টম যেদিন কালকে হওয়ার দিনেই ভিডিও শুট ওরা একটা হয়, তখন বলছে এই একটা কাগজ পাওয়া গেছে পকেট থেকে। ওনারা বার করেছে, আমরা তো বার করে আমাদেরকে মানে ভিডিও শুট করার জন্য নিয়ে গেছিল ভেতরে, মানে গার্জেনরা বাড়ির লোক থেকে ওটা ভিডিও শুটটা হয়। ওর একটা ডায়েরিতে বাংলায় হাবিজাবি লেখা আছে, কিন্তু ও অ্যাকচুয়ালি বাংলা লিখতেই পারতো না, বাংলা মিডিয়ামে পড়েই উনি। আমাদের এইটাই দাবি যে ওই বাংলা লেখাটা ওর হাতের লেখা হতে পারে না। হসপিটালে যখন অ্যাডমিট করার পর ওকে মর্গে দেওয়ার জন্য হলো, তখন আমরা টোটালি নিজেরা চেক করেছি, পকেটে কিছু ছিল না। পোস্টমর্টমের কালকে নিয়ে যাওয়ার পরে তখন পকেট দিয়ে বেরোচ্ছে একটা বাংলা লেখা ডায়েরি কাগজ। না, আগে পাইনি। আমাদের সন্দেহ তো খুনের এই সন্দেহ আছেই। ওনার ওয়াইফ আর যে ওর সাথে পরকীয় সম্পর্ক সুমন ব্যানার্জি, ওর সাথে ওদের বিরুদ্ধে অভিযোগ। না, কোনো আঘাতের চিহ্ন নেই, না গলায় একটা সরু দাগ, বাকি কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন নেই। আজকে পোস্টমর্টম আমাদেরকে প্রশাসন যেটা আশ্বাস দিয়েছে যে যদি আমরা কিছু জেনে থাকি আপনাদেরকে জানাব। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে প্রতিমা বিসর্জন হলো কলকাতার সেবক সংঘ লেক অ্যাভিনিউতে। আর তার আগে শুক্রবার সন্ধে শোভাযাত্রায় সামিল হন ক্লাবের সদস্যরা। নাচে গানে আনন্দে প্রাণপ্রিয়া উমাকে বিদায় জানায় 8 থেকে 80। মাত্র কটা দিন যেন আলোর গতিতে কেটে গেল পুজোটা। বিষাদের মধ্যেও প্রাণপ্রিয়া মেয়েকে মহা আড়ম্বরে পতিগৃহে পাঠায় বাঙালি। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে কলকাতার সেবক সংঘ লেক অ্যাভিনিউ ক্লাবে প্রতিমা বিসর্জন হলো। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মাকে সঙ্গে নিয়ে লেক অ্যাভিনিউ মুদিয়ালি ক্লাব হয়ে বিভিন্ন পথ ঘুরে পাড়ায় ফিরে আসে। জমিয়ে নাচে অংশগ্রহণ করে 8 থেকে 80। আমাদের এই পুজোটা এই বছরে 41তম পুজো বর্ষ। আমরা বাবুঘাটেই ভাসান দেব, প্রতি বছর তাই করি। এই সব কিছু আমাদের পাড়ার মহিলারা আছেন, তারা একটু প্রসেশন করবে, এই হচ্ছে সবার আবদার।
সেটাই করার জন্য আমরা উৎসাহ নিয়ে চলছি। সবশেষে এদিন দেবীর বিসর্জন হয় বাবুঘাটে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। যদি কোনো বাঁক সামনে আসে তাহলে একইভাবে যেন তাদের আশীর্বাদ পাই। বিজয়ের মধ্যে ইঙ্গিতপূর্ণ সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়। আর এখানেই প্রশ্ন উঠছে, কুণাল ঘোষ কি তাহলে বিদ্রোহী? 26-এর ভোটের আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের একাধিক মন্তব্য জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। যদি কোনো বাঁক সামনে আসে তাহলে একইভাবে যেন তাদের আশীর্বাদ পাই। শুক্রবার বিজয়ের স্বার্থে তৃণমূলের অনেক নেতাই পৌঁছেছেন শীর্ষ নেতৃত্বের কাছে, কিন্তু সেদিনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায় শোনা গেল অন্য সুর। ফেসবুকে তিনি লেখেন, ঝড় জলের মধ্য দিয়ে চলেছে আমার জীবন। ঈশ্বর এবং আপনাদের শুভেচ্ছায় কাজ করে যাই এবং যাব। আশা করি আগামী দিনে চলার পথে যদি কোনো বাঁকও থাকে আপনাদের আশীর্বাদ পাবো। এতেই জল্পনা জোরালো হয়েছে, কুণাল ঘোষ কি তাহলে বিদ্রোহী? তিনি কোন বাঁকের কথা বলছেন? কুণাল ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারে কি কোনো নতুন মোড় অপেক্ষা করছে? এটা রাজনৈতিক বাঁক। আমি যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আমি জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক, যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে, তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয়। সেভাবে করব, যেটা ঠিক মনে হয় আমি সেভাবে করব। ভুল কিছু করলে আমি শুধরে নেব, এবং সেটা করতে করতে যদি পথে কোনো বাঁক থাকে, সেটা নানা রকম ক্ষেত্রে হতে পারে জীবনে। আমি জীবন পথে চলারই বাঁক বলছি। এবার আমি হয়তো কাউকে ভুল বুঝলাম, বা কেউ হয়তো আমাকে ভুল বুঝলো, আমার ওইসব আবার বালাই নেই যে আমার দম বন্ধ লাগছে, আমি ওই করতে গেলাম, আমার সাফোকেটিং লাগছে, তাই আমার ওসব বালাই নেই। পোস্টে কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে আরও লেখেন, একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি। ব্যক্তিগত খেলা নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের ম্যাচ। এখনো ঝাপসা, স্পষ্ট নয়, তবে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে। খেলতে আপনি নাও নামতে পারেন, তবে গ্যালারিতে আসবেন বা টিভিতে দেখবেন, সঙ্গে থাকবেন, ম্যাচ জমবে। কিন্তু একটা ঝাপসা, একটা মাঝখানে একটা সংকেত বলে উপন্যাস লিখেছিলাম। কিন্তু একটা ঝাপসা একটা মাঠ, হ্যাঁ, কয়েকজন খেলছে, এমন একজন প্লেয়ার খেলছে, তাকে মনে হচ্ছে সে আমাদের টিমের, কিন্তু তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু একটা ঝাপসা লাগছে, তো সে ম্যাচ খেলতে হলেও খেলবো। তাহলে কুণাল ঘোষের ইঙ্গিত কি দলেরই কারোর দিকে? কথায় কথায় আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আমি দিদিকে শ্রদ্ধা করি, শুধু নয় আমি ভালোবাসি। আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন। আবার অভিষেক আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে, তারও বয়স বেড়েছে ইত্যাদি। কিন্তু সব মিলিয়ে আমার পরিষ্কার কথা, আমার নানা রকম ফ্যাক্টর কাজ করে। আমার একটাই কথা, ভালোবাসলে আমি তার জুতো পালিশ করব। আর আমি হনুমান শ্রেণীতে পড়ি। আমার লেজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেব। রাজনীতির ময়দানে নিজেকে পুরুষ সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ। একা ওই লোকাল থানা, সিবিআই, ইডি, এসএফআই ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যে মাটি হোক, আমি আমার স্টাইলেই ব্যাট করব। আমি পুরু হতে ভালোবাসি, আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই, বাট আমি আমার মতো থাকবো, আমার মাঠে খেলবো। বিধানসভা ভোটের আগে কুণাল ঘোষের মন্তব্য জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।